অবুঝ পদ্মা নদীর তীরে ঘেরা এক ছোট্ট গ্রাম, যেখানে গরুর গাড়ির চাকা এখনও অলসভাবে লাল মাটির রাস্তায় গড়াগড়ি খায়, সেখানেই সরলার জীবনটা হঠাৎ করে ওল্টপাল্ট হয়ে গেল। তার স্বামী সুজন, যাকে সে বিশ্বাস করত আজীবন থাকবে, সে তাকে সরাসরি তালাক দিয়ে দিল। কারণ এক নতুন নারী, স্বপ্না, আরও তরুণী, আরও আধুনিক, এবং সবচেয়ে বড় কথা, আরও চাকচিক্যময় জীবনের প্রতিশ্রুতি। ভাঙা হৃদয় নিয়েও আত্মসম্মানকে সম্বল করে সরলা সেই বাড়ি ছেড়ে বেরিয়ে এল, যা একসময় তার নিজের সংসার ছিল। পরনের কাপড় ছাড়া আর কিছুই সে সঙ্গে নেয়নি, কেবল নিয়েছিল এক কঠিন সংকল্প: নিজের পায়ে দাঁড়াতেই হবে। প্রথম দিনগুলো ছিল বিভীষিকামা। প্রতিবেশীদের ফিসফাস যেন চামড়ায় ছুঁচ ফোটানোর মতো লাগত। দেখেছিস, শেষমেশ ছ্যাঁকা খেল, নিশ্চয়ই বাচ্চা হচ্ছিল না, তাই স্বামী তাড়িয়ে দিয়েছে। সরলা সব শুনত, কিন্তু চুপচাপ থেকে নিজের কাজ করে যাওয়াই শ্রেয় মনে করল। তার সামান্য জমানো টাকা দিয়ে সে কিছু চুড়ি, কসমেটিক্স আর রঙিন ফিতে কিনে ফেরি করার কাজ শুরু করল। প্রতিদিন সকালে, যখন ভোরের কুয়াশা ধানের খেতে লেগে থাকত, গ্রামের লোকেরা সরলার সেই ছোট ছায়ামূর্তি দেখতে পেত। মাথায় ঝুড়ি নিয়ে সে গলিতে গলিতে ঘুরত, আর তার পরিষ্কার গলার ডাক শোনা যেত, চুড়ি নেবেন গো, কসমেটিক্স লাগবে নাকি কারো। সরলার এই কঠিন সংগ্রামের বিপরীতে সুজনের জীবনটা মোটেও ততটা চাকচিক্যময় ছিল না, যতটা সে ভেবেছিল। স্বপ্না খুব দ্রুতই তার আসল রূপ দেখাতে শুরু করল। সে কোনো স্বপ্নকন্যা ছিল না, বরং রেশমি কাপড়ে মোড়া এক দুঃস্বপ্ন ছিল। প্রতিদিন সুজনকে তার অফুরন্ত অভিযোগ শুনতে হতো: বাড়িটা খুব ছোট, মোটরবাইকটা বড্ড পুরনো, এবং সবচেয়ে বড় কথা, দেনমোহরের ৫ লাখ টাকা যা সুজন এখনও শোধ করতে পারেনি। ৫ লাখ টাকা! কানে কি কথা যায় না? ডেট তো কবেই পার হয়ে গেছে। নাকি তুমি ওটা না দেওয়ার ধান্দা করছ? স্বপ্না প্রত্যেকবার খাওয়ার সময় চিৎকার করত, যা সুজনের গলায় খাবার আটকে দিত। তার নিজেকে এক ঘানি টানা বলদের মতো মনে হতো, যে তার নতুন বউয়ের সীমাহীন দাবিতে ঘুরপাক খাচ্ছে। এদিকে সরলার ব্যবসায় ধীরে ধীরে উন্নতি হচ্ছিল। তার সরলতা আর উষ্ণ হাসি গ্রামের অনেকের মন জয় করে নিয়েছিল। বিশেষ করে ভাবি, সেই পরচর্চাবিদ কিন্তু দয়ালু প্রতিবেশী। তিনি প্রায়ই সরলার কাছ থেকে কিছু না কিছু কিনতেন, আর গ্রামের সব গরম খবর তাকে পৌঁছে দিতে ভুলতেন না, বিশেষ করে সোনালি জুটি সুজন আর স্বপ্নার কথা। ওই স্বপ্না মেয়েটা তো, ভাবি একটা চুড়ি বাঁচতে বাঁচতে বললেন, কাল সুজনকে দেওয়ালের মতো বড় একটা ফ্ল্যাট স্ক্রিন টিভি কিনে দিতে বলেছে। সুজনের মুখটা যা হয়েছিল না দেখার মতো, বেচারা। একদিন এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল। পাশের বাড়ির কাকার ভাগ্নে মিতু নামের এক যুবক বিদেশ থেকে ফিরেছে। ঘটনাচক্রে সরলার সাথে তার দেখা হয়। মেয়েটির দুঃখী চোখের আড়ালে লুকিয়ে থাকা অদম্য শক্তি আর উজ্জ্বল হাসি দেখে সে গভীরভাবে প্রভাবিত হয়। মিতু নীরবে সরলাকে সাহায্য করার উপায় খুঁজতে লাগল। কখনো সে ক্রেতা সেজে একসাথে অনেক জিনিস কিনে নিত, আবার কখনো বন্ধুদের পাঠিয়ে দিত তার দোকান থেকে কেনাকাটা করার জন্য। মিতুর এই আগ্রহ স্বপ্নার চোখ এড়ায়নি। ঈর্ষা আর বিদ্বেষে তার মন ভরে উঠল। সে সরলাকে একটা শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিল। স্বপ্না তার দলবল নিয়ে সরলার কাছে গিয়ে তার ঝুড়িটা উল্টে দিল। চুড়ি, কসমেটিক্স সব মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। নির্লজ্জ মেয়ে মানুষ। স্বামী ছেড়ে দিয়েছে, তবুও লজ্জা নেই, আবার জোয়ান ছেলেদের সাথে প্রেম করার ধান্দা। স্বপ্না নোংরা ভাষায় গালিগালাজ করতে লাগল। ঠিক সেই মুহূর্তে মিতু আর ভাবি সেখানে এসে হাজির। মিতু, তার মার্জিত চেহারা কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে সরলার সামনে এসে দাঁড়াল। আপনি এসব কি করছেন? একজন সৎ নারী নিজের রোজগার করছে, সেটাও আপনাদের সঙ্গে হচ্ছে না। ভাবিও কম যান না। তিনি আঁচল কোমরে গুজে, কোমরে হাত দিয়ে তীক্ষ্ণ গলায় বললেন, ওরে গ্রামের লোক, কে কোথায় আছিস, দেখে যা। নতুন বউ পুরনো বউয়ের সাথে ঝগড়া করতে এসেছে। পরের ভালো দেখতে পারে না, তাই গাছ বলে যাচ্ছে। এই ঝগড়াটা পুরো গ্রামের জন্য এক নাটকে পরিণত হল। স্বপ্না লজ্জায় পড়ে তার দলবল নিয়ে পালিয়ে গেল, কিন্তু যাওয়ার আগে হুমকি দিতে ছাড়ল না, সুজন, তোমার কপালে দুঃখ আছে। ৫ লাখ টাকা না দিলে আমরা কোর্টে দেখা করব। সেই রাতে সুজন সরলার কাছে এল। সে ক্ষমা চাইতে আসেনি, বরং এসেছিল এক কাপুরুষোচিত অনুরোধ নিয়ে। সরলা, তুমি কি সবাইকে বলতে পারবে যে আমি তোমার সব টাকা শোধ করে দিয়েছি? শুধু একটা মিথ্যে কথা। স্বপ্না বাড়িতে তুলকালাম শুরু করেছে। সরলা তার প্রাক্তন স্বামীর দিকে তাকাল, কেবল করুণা ছাড়া আর কিছুই অনুভব করল না। সুজন, সে শান্ত গলায় বলল, তোমার জীবন এখন আর আমার সাথে জড়িত নয়। যা করেছ তার ফল তোমাকেই ভোগ করতে হবে। নির্দিষ্ট দিনের শেষে স্বপ্না সত্যি সত্যি সুজনকে থানায় নিয়ে যাওয়ার জন্য টানাটানি শুরু করল।
সুজনের মুখ থেকে রক্ত সরে গিয়েছিল। ঠিক যখন তারা বের হতে যাবে মিতু সেখানে এসে হাজির হল। 1 মিনিট দাঁড়ান, সে হাতে একটা ব্যাগ নিয়ে বলল। ব্যাগটা খুলতেই ভেতরে টাকার বান্ডিল দেখা গেল। 5 লাখ টাকা, তাই তো? এই নিন, পুরোটা আছে। স্বপ্নার চোখ লোভে চকচক করে উঠল, সে টাকাটা ছিনিয়ে নিতে গেল। কিন্তু মিতু এক পা এগিয়ে ব্যাগটা সরলার হাতে তুলে দিল। এই টাকাটা আপনার, সরলা, মিতু উষ্ণ গলায় বলল। এটা দেনমোহর নয়, বরং আপনার নিজের ব্যবসা শুরু করার পুঁজি। একজন শক্তিশালী নারীর প্রতি আমার শ্রদ্ধা হিসেবে এটা গ্রহণ করুন। তারপর সে সুজনের দিকে ফিরল। আর বিয়ের সময় যে জমিটা আপনি সরলাকে দেওয়ার কথা দিয়েছিলেন সেটা আমি কিনে নিয়েছি। এই নিন দলিলের কাগজ, এটাও আমি তাকেই উপহার দিতে চাই। গ্রামের সবাই হতবাক। স্বপ্না ক্ষণিকের জন্য কিংকর্তব্যবিমূঢ় হয়ে, তারপর ক্ষিপ্ত হয়ে সুজনের উপর চিৎকার করে উঠল, তুমি একটা অকর্মণ্য অপদার্থ। সে অসমাপ্ত তালাকের কাগজটা সুজনের মুখে ছুঁড়ে মেরে সবার ঘৃণা কুড়াতে কুড়াতে চলে গেল। সুজন পাথরের মতো দাঁড়িয়ে রইল। সে সব কিছু হারিয়েছে, তার লোভী নতুন বউ, দেনার টাকা, এবং সেই গুণবতী প্রাক্তন স্ত্রী যাকে সে অবহেলায় তাড়িয়ে দিয়েছিল। সে সরলার দিকে তাকাল, সেই ছোটখাটো নারী এখন নিজের পায়ে দাঁড়িয়ে, নিজের ভবিষ্যৎ নিজের হাতে ধরে আছে। সুজনের গাল বেয়ে এক ফোঁটা বিলম্বিত অনুশোচনার অশ্রু গড়িয়ে পড়ল। কয়েক মাস পর সরলা তার নিজের জমিতে একটা ছোট দোকান খুলল। দোকানে সবসময় ক্রেতাদের ভিড় লেগে থাকত। মাঝে মাঝে মিতুকেও দেখা যেত দোকানে, সরলাকে জিনিসপত্র গোছাতে সাহায্য করতে। তাদের দুজনের চোখে মুখে ছিল এক স্নিগ্ধ ভালোবাসার আবেশ। হাসিটা সত্যিই সরলার মুখে ফিরে এসেছিল, উজ্জ্বল আর স্বাধীন। আর সুজন? সে কোথায় গেছে কেউ জানে না। গ্রামটা আগের মতোই ছিল, কোলাহলপূর্ণ আর প্রাণবন্ত, কিন্তু অবুঝ বউয়ের গল্পটার এক অন্যরকম সমাপ্তি হয়েছিল। আসলে অবুঝ সে ছিল না যাকে ছেড়ে দেওয়া হয়েছিল, বরং সেই ছিল অবুঝ, যে নিজের কাছে যা ছিল তার কদর করতে শেখেনি।